মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন। তিনি ভারতীয় উচ্চ পর্যায়ের বিভিন্ন মন্ত্রী এবং ব্যক্তিবর্গের সাথে মিটিং করছেন। স্বভাবতই আমাদের কৌতূহল রয়েছে যে তার এই মিটিংয়ে, তার এই আলোচ্য সূচিতে বাংলাদেশ রয়েছে কিনা। আজকে এই বিষয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই প্রথম ভারত সফরে এলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং তার আজকে 24শে মে ভারতে আসবার কথা ছিল, কিন্তু তিনি একদিন আগেই গতকাল 23শে মে এসেছেন এবং তিনি সরাসরি গিয়েছেন কলকাতায়। কলকাতায় তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালস এবং মাদার তেরেসার সদনে গিয়েছিলেন, যেটি নিয়ে আমি গতকাল কথা বলেছিলাম। কিন্তু গতকাল তিনি দিল্লি গিয়েছেন এবং আজকে দিল্লিতে তিনি খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি 2 দফায় ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করেছেন এবং এই মিটিংগুলোতে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এবং তারপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে তিনি মিটিং করেছেন। অজিত দোভালের সাথে মিটিংয়ে কি আলোচনা হলো? সেখানে মূলত আলোচনা হয়েছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের চীনের যে ক্রমশ প্রভাব বাড়ছে, সেই প্রভাব কি করে নিয়ন্ত্রণ করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের সন্ত্রাস, সামুদ্রিক নিরাপত্তা, বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংকট চলছে, যে এই যে ইরানকে আক্রমণ করা এবং তার ফলশ্রুতিতে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরাতস, কুয়েত, বাহরাইন, ওমানে ইরান আক্রমণ করছে, ওভারঅল মধ্যপ্রাচ্যের সংকট নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এই সংকট কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তাদের মধ্যে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে যে যৌথ সামরিক মহড়া হতো সেটি কি করে আরো বৃদ্ধি করা যায়, ভারত আমেরিকার মধ্যে ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ারিংটা আরো কি করে বাড়ানো যায়, এবং পাকিস্তান ভিত্তিক যেসব সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের নিয়েও কিন্তু এই মিটিং এ আলোচনা হয়েছে। এরপরে ডক্টর জয়শঙ্করের সাথে যে মিটিং হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মিটিং এর কোনো ইনফরমেশন যেন বাইরে না যায় এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তারপরেও আমার সূত্র কিছুটা ইনফরমেশন পেয়েছে, যেমন এই মিটিংটাকে যদি আমেরিকার দিক থেকে বলা যায় যে এটা আসলে একটা ড্যামেজ কন্ট্রোল সর্ট অফ মিটিং। কারণ আমেরিকা ভারতের যে সম্পর্ক, আপনারা জানেন যে এই সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলছিল, বিশেষ করে ট্রাম্প নির্বাচিত হবার পরে এবং ট্রাম্পের নির্বাচনে যেভাবে মোদি একটা সমর্থন ছিল, সেখানে তারপরে আমরা ফেব্রুয়ারিতে দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়েছে, তাদের সাথে একটি আলোচনা হয়েছে, দে হ্যাড লাঞ্চ টুগেদার। তো স্বভাবতই ধারণা করা হয়েছিল যে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্কটা খুব উষ্ণ হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ট্যারিফ নিয়ে এবং অন্যান্য ইস্যু নিয়ে তাদের সম্পর্কটা কিন্তু স্মুথলি যায়নি। তো এই যে সম্পর্কের অবনতি, সেটি আসলে ঠিক করতে এসেছেন মার্কো রুবিও এবং সেটাকে তিনি বলছেন যে ড্যামেজ কন্ট্রোল করতে এসেছে। এবং ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কের এই যে অবনতি হয়েছে এর দায় কিন্তু মার্কো রুবিও নিজেই স্বীকার করেছেন, বলেছেন যে এর জন্য আসলে আমেরিকাই দায়ী। আমেরিকাই একসময় ট্যারিফ নিয়ে কথা বলেছেন। আবার আর এই সাউথ এশিয়ান রিজিয়নে আরেকটি কারণ হলো যে আমেরিকা এবং ভারতের সম্পর্কের অবনতি, সেটা হলো বাংলাদেশ। কারণ আপনাদের মনে আছে যে ট্রাম্প নির্বাচিত হবার পরে হোয়াইট হাউসে যে গিয়েছিলেন মোদি, এবং সেখানে ট্রাম্পও বলেছিলেন যে এই সাউথ এশিয়ান এই বিষয়গুলো, বিশেষ করে বাংলাদেশের বিষয়গুলো তারা ভারতের সাথে মিলেই কাজ করবে। মানে সোজা কথা হলো যে ভারতের চোখে তারা বাংলাদেশকে দেখবে। কিন্তু পরবর্তীতে আমেরিকার কথা রাখেনি। আমেরিকা অনেক কাণ্ড ঘটিয়েছে যেগুলোতে ভারতের আপত্তি ছিল, ভারতের স্বার্থ বিরোধী ছিল। তো এখন বিশ্ব রাজনীতিতে মাইনকার চিপায় পড়ে ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে এবং সেখানে তারা বাংলাদেশ বিষয় নিয়ে আলাপ করেছে। এবং আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ বিষয়ে তারা ভারতের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। এতদিন তারা যা করেছে সেটা আসলে তারা মনে করে যে এটা ঠিক হয়নি, কারণ তারা শুরু থেকে বলেছিল যে ভারতের সাথে আলোচনা করেই তারা এই সাউথ এশিয়ান, ইন্দো প্যাসিফিক এই পলিসিগুলো ঠিক করবে। এবং মার্কো রুবিও ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোদিজিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছে এবং ট্রাম্পও ভারতে আসার আগ্রহ ব্যক্ত করেছে। এবং ট্রাম্প জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন আছে সেপ্টেম্বরের শেষের দিকে, তারপরে
অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত আসার ইচ্ছে ব্যক্ত করেছেন। সো এই বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে সেটা যদিও বলা হচ্ছে যে এ ব্যাপারে বাইরে কোনো তথ্য দেওয়া হবে না, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা একটা অনুমান করা যায় বা বিশ্লেষণ করে যেটা উঠে আসে যে এই যে আমেরিকা যে ইনুসকে দিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে এবং তারপরে বাংলাদেশের যে রাজনৈতিক গতি প্রকৃতি এবং এখন পর্যন্ত যেভাবে চলছে তাতে ভারত কিন্তু যথেষ্ট নাখোশ, এবং এটা ভারতের নিরাপত্তার উপরে হুমকি হয় এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের মাটিতে ঘটছে, বিশেষ করে পাকিস্তান ঘটাচ্ছে। তো এই জায়গাগুলোতে ভারত একটা ক্লিয়ার অবস্থা নিয়েছে এবং সেটা নিয়ে আজকে মার্কো রুবিওর সাথে ক্লিয়ার একটা আলোচনা হয়েছে। তো এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে যে বর্তমান যে নানামুখী টানাপোড়েন সেখানে আমেরিকা তার অবস্থান বদলাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আমেরিকাকে বিশ্বাস করার আগে আসলে বহুবার ভাবতে হয়, কারণ আমেরিকা বহুবার ভারতের সাথে কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি। কিন্তু এইবার বিশ্ব রাজনীতিতে মানকার চিপায় পড়ে তারা আবার ভারতের কাছে এসেছে এবং ভারত আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এখন দেখা যাক যে মার্কো রুবিও ফিরে যাবার পরে বাংলাদেশ ইস্যুতে কিছু চেঞ্জ আসে কিনা। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নিকট ভবিষ্যতে কিছু চেঞ্জ আসবে, কারণ শেখ হাসিনা বলেছেন তিনি অচিরেই দেশে ফিরবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথেও কথা বলে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশে ফেরার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, যারা দেশের বাইরে রয়েছেন, এবং তারা রাজনীতি নিয়ে কিন্তু নতুন করে ভাবছেন। তো সব মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমাদের অপেক্ষা করতে হবে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো কিছুই হয়তো অপেক্ষা করছে। আর শেখ হাসিনা যে দেশে ফিরে আসতে চেয়েছেন এটি শোনার পরে দেশের ভেতরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী পক্ষের শিবিরে যে প্রতিক্রিয়া, যে কাঁপুনি, যে ভয়, তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা ফেরার কথা বলে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। এখন আমরা অপেক্ষা করি। পলিটিক্স ইজ এ গেম, এখানে নিরন্তর খেলা চলছে এবং এটা একটা টেস্ট ম্যাচ, এটা T20 নয়। ভারত এই পর্যন্ত কিন্তু তারা যেভাবে খেলছে, আমরা অনেকেই বলি যে ভারত কি করছে বা ভারতের মুখের দিকে তাকিয়ে আছেন কেন। আপনারা যদি চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূস মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকবে, 5 থেকে 10 বছরের জন্য এসেছিল, তাকে কিন্তু 1.5 বছরের মাথায় বিতাড়ন করা হয়েছে। জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেই আয়োজন করেছিল। ট্রেসিয়ান জ্যাকবসনের কথা মনে আছে, যে ভারত বাংলাদেশে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, তিনি কিন্তু সব আয়োজন করেছিলেন, তিনি সাংবাদিকদের সাথে আলোচনাও বলেছিলেন। জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। সুতরাং ভারত কিন্তু তার মতো করে গুটি চালছে। তো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামাত, বিএনপি, এনসিপি যদি মনে করে যে তারা যেভাবে চাইছে সেভাবেই চলবে, তাহলে আমার মনে হয় যে সেটা তারা ভুল করবে। প্রেসিডেন্ট পুতিনের ভিজিটের সময় প্রায় 40টা চুক্তি, বিভিন্ন ধরনের আপনার কাগজপত্র সই হয়েছে। তার মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নম্বর শক্তি হিসাবে খুব বেশি দিন থাকতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের পতন দ্রুত হবে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বেইজিং সফরের উপর আমি এর মধ্যে একটা বক্তব্য ইউটিউবে ছেড়েছি, যেখানে আমি গত প্রায় 300 বছরে চীন এবং রাশিয়ার সম্পর্কের যে মেইন জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো উল্লেখ করেছি এবং দেখিয়েছি কিভাবে একটা অবহেলিত জুনিয়র পার্টনার থেকে ধীরে ধীরে বর্তমানে চীন রাশিয়ার সিনিয়র পার্টনারে পরিণত হয়ে গেল। এখনকার এই ভিডিওতে আমি মূলত প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফর নিয়ে আলোচনা করব এবং যে জিনিসগুলো সবার জানা দরকার সেগুলো তুলে আনবো। একটা কথা এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখি, দেখুন আমার এই ভিডিওগুলো হবে নলেজ বেসড, ফ্যাক্ট বেসড অ্যানালিসিস, অর্থাৎ আপনার তথ্য ভিত্তিক, জ্ঞান ভিত্তিক এবং যুক্তি ভিত্তিক, রিজন বেসড আলোচনা। আর অন্য যেসব ভিডিও আমরা দেখি মূলত বাংলা ভাষায়, সবগুলোই আমি দেখি যে ফ্যান্টাসি বেসড এবং স্পেকুলেশন বেসড এবং ডিজায়ার বেসড। ফ্যান্টাসি বেসড, স্পেকুলেশন বেসড হলো যে মানুষ কিভাবে দেখতে চায়, কাউকে ভালোবাসলে তাকে কিভাবে দেখতে চায়, কারো ধ্বংস চাইলে তাকে কিভাবে দেখতে চায়, সেইভাবে আলোচনাগুলো হয়। ফলে এগুলো মানুষের সাময়িক এন্টারটেইনমেন্ট হতে পারে, কিন্তু সেখানে বাস্তবতাটা উঠে আসে না। আর এগুলো করা হয় মূলত গুজব এবং কল্পনা অনুযায়ী, এবং এই কাজগুলো সবচেয়ে বেশি করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিগুলো। যেমন আমি দুটো দেখি যে এইসব বিষয়ে ভিডিও করে, খুব তাজ হাসমি নামে এক অর্ধ উন্মাদ জঙ্গি, যে 2024-এ বাংলাদেশের জঙ্গি উত্থানে জড়িত ছিল,
এবং আরো একটা দেখি যে বাংলাদেশ থেকে একটা ছেলে করে সুমন কায়েস নামে, এটা অত্যন্ত ফ্যান্টাসি বেসড এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যে কথাগুলো শুনতে চায়, যে জগতে বসবাস করতে চায়, সেই জগতের উপর তারা বক্তব্য তুলে ধরে এবং যেখানে দেখানো হয় যে এই আজকে ভারত ধ্বংস হয়ে গেল, কালকে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে গেল, পরশু তাদের আরেক শত্রু ধ্বংস হয়ে গেল। কিন্তু জঙ্গিবাদের মূল সমস্যাটা হলো যে আপনার সেটা রিজন বেসড না। আপনার বাংলাদেশের ক্ষেত্রে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওরা খুবই ভালোবাসে। চীনকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে তখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা অত্যন্ত ঘৃণা করে। আপনি যদি জঙ্গি কথাটা বললে এই ভিডিওর মান হয়তো খারাপ হয়ে যায়, সেটা বলি না আপাতত, কিন্তু আপনি যদি যুক্তিহীন মানুষের কথা শোনেন, যুক্তিহীনদের সাথে থাকেন, তাহলে আপনি যৌক্তিকভাবে আপনি পছন্দ অপছন্দ কিন্তু তৈরি করতে পারবেন না। যেটাই যে আমরা বাংলাদেশ এবং ইরানের ক্ষেত্রে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের এক ক্ষেত্রে ভালোবাসতে হয়, এক ক্ষেত্রে ঘৃণা করতে হয়। আর আপনি যদি যুক্তি নির্ভর চিন্তা করতে পারেন তাহলে আপনার এই ধরনের কোনো সমস্যা হবে না। আর যুক্তি নির্ভর থাকা কিন্তু অত্যন্ত কঠিন। মূল আলোচনায় ফিরে আসি। আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প বেজিং আসার পর তাকে চীনের ভাইস প্রেসিডেন্ট আপনার রিসিভ করেছিল। আবার প্রেসিডেন্ট পুতিন যখন আসলেন তখন তাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রিসিভ করলেন। এই দুটো কিন্তু একটা সাটল পার্থক্য তৈরি করে ফেলেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে যেহেতু ভাইস প্রেসিডেন্ট চীনের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে সেখানে ওয়াং ইর একটু উপরে, প্রেসিডেন্ট ট্রাম্পকে উনি সম্মান দেখিয়েছেন প্রেসিডেন্ট শি, কিন্তু প্রেসিডেন্ট পুতিনকে উনি রিসিভ করার জন্য পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীকে। এখান থেকে আমরা একটা পার্থক্য তৈরি করতে পারি বা পার্থক্যটা বুঝি। ভাইস প্রেসিডেন্ট অনেকটা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো, আর পররাষ্ট্রমন্ত্রীকে এখানে আপনি প্রধানমন্ত্রীর সাথে তুলনা করতে পারবেন। বাংলাদেশে যদি ধরেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে আসলো বা কোনো দেশের প্রেসিডেন্ট আসলে সাধারণত আমাদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দুইজনই রিসিভ করতে যান। কিন্তু যদি কোনো দেশের একটা প্রেসিডেন্ট আসেন যে সেটা যদি সেই দেশের ঠিক শক্তিশালী প্রেসিডেন্ট না, যেমন আপনার নেপালের প্রেসিডেন্ট আসলো, তখন শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে রিসিভ করতে যাবে। আমরা যেগুলো ফলো করি সেই অনুযায়ী আর কি। তো এই রিসিভ করার মধ্য দিয়েও কিন্তু প্রেসিডেন্ট শি যেটা বুঝালেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভিজিট এটা অনেকটা প্রতীকী, আর প্রেসিডেন্ট পুতিনের যে ভিজিট বেইজিং এ সেটা হলো আপনার ভিজিট অফ এঙ্গেজমেন্ট। ঠিক সেই জিনিসটাই আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি। আমরা যেটা দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটের সময় কোনো চুক্তি বা এগুলো যেগুলো হয় একটা বড় সামিট ভিজিট যেটাকে বলা হয়, অর্থাৎ সামিট হলো যে দুই দেশের সবচেয়ে ক্ষমতাধর বা অ্যাডমিনিস্ট্রেশনের যারা প্রধান চিফ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ হলেন প্রেসিডেন্ট, চীনে হলেন প্রেসিডেন্ট, এটা তো একটা সামিট হলো। সেই সামিট যখন হয় সাধারণত কোনো কিছু সই না হলো দুই প্রেসিডেন্ট মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট সই করবেন, এটা খুব প্রত্যাশিত থাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটের সময় আমরা এমন কিছু দেখিনি। অর্থাৎ জয়েন্ট স্টেটমেন্ট সই না হওয়ার পেছনে এখানে কারণ হলো যে তারা অন্তরালে অনেক কিছু আলাপ করলেও মানে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিতে হলে যে 5টা 7টা বা 10টা বিষয় ঐকমত্য হতে হয়, সেই বিষয়ে আসলে ঐকমত্যে তারা পৌঁছতে পারেননি। পারলে অবশ্যই একটা জয়েন্ট স্টেটমেন্ট, অর্থাৎ দুইজনেই একটা কাগজ সই করতেন। উল্টো আমরা দেখলাম প্রেসিডেন্ট পুতিনের ভিজিটের সময় দুটো কাগজ দুই প্রেসিডেন্ট মিলে সই করেছেন, একটা জয়েন্ট স্টেটমেন্ট আর একটা জয়েন্ট স্টেটমেন্ট স্পেশাল, যেটা হলো তাদের দুই রাষ্ট্রের চীন এবং রাশিয়ার যে আকাঙ্ক্ষা একটা মাল্টিপোলার বহুকেন্দ্রিক বিশ্ব দেখার, সেটার উপর। আর প্রেসিডেন্ট পুতিনের ভিজিটের সময় প্রায় 40টা চুক্তি বিভিন্ন ধরনের আপনার কাগজপত্র সই হয়েছে, তার মধ্যে 20টা সই হয়েছে দুই প্রেসিডেন্টের সামনে, আর 20টা ও নানানভাবে নানান মন্ত্রণালয়ে। দুই প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টও বড় একটা ব্যবসায়ী দল নিয়ে বেইজিং এসেছেন, পুতিন সাহেবও অনেক বড় সিনিয়র তার প্রশাসনের লোকজন এবং অনেক ব্যবসায়ীকে নিয়ে তিনিও বেইজিং সফর করেছেন। আর আমরা যদি একটা জিনিস দেখি যে আসলে জয়েন্ট স্টেটমেন্ট এবং অনেক চুক্তি স্বাক্ষর করা অনেক যৌক্তিক হতো প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটের সময়। এই ভিজিটটার কোনো সিম্বলিক রিজন ছিল না একমাত্র এঙ্গেজমেন্ট ছাড়া। আর প্রেসিডেন্ট পুতিনের ভিজিটটা ছিল অনেকটা সিম্বলিক, কারণ তারা যে 2001 সালে ট্রিটি অফ গুড নেইবারলিনেস এবং কোঅপারেশন, অর্থাৎ তারা সুপ্রতিবেশী এবং সহযোগিতামূলক যে ট্রিটি করেছিলেন 2001 সালে চীন এবং রাশিয়া, সেটা 25 বছর পূর্তি উপলক্ষে কিন্তু প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন। ফলে আসলে ঘটনাটা যদি এটা হতো যে পুতিনের ভিজিটের সময় দুই দেশের মধ্যে 5টা 10টা চুক্তি এমওইউ সই হতো, আর ট্রাম্পের ভিজিটের সময় যদি 40টা সই হতো, তাহলে দুই ভিজিটের যে প্রকৃতি
সেটা রিফ্লেক্টেড হতো, কিন্তু এখানে আমরা সেটা দেখলাম না। আমরা যেটা দেখেছি যে বাণিজ্যের উপর তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি প্লেনে উঠে, যে চীন 200 বোয়িং বিমান কিনবে ইউএস থেকে, আর তারা কৃষি ক্ষেত্রে বড় ধরনের কোনো অগ্রগতি সাধন করেছেন। এই এই দুটো কথা আমরা জেনেছি। আর বিপরীতে চীন এবং রাশিয়া যেটা করলো, এইটা হলো যে চীন রাশিয়া, আমার আগের ভিডিওটি যদি আপনারা দেখেন, যে তারা যে ধারাবাহিকভাবে একটা প্র্যাকটিক্যাল সম্পর্ক রচনা করছে, বাস্তব ভিত্তিক, এবং তাদের যে দ্বৈত আকাঙ্ক্ষা পৃথিবীটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হোক, যেটা সারা পৃথিবীর মানুষেরই আকাঙ্ক্ষা বোধ হয়, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এবং সেই দেশের সরকার, নেতা, পলিটিশিয়ানরা ছাড়া পৃথিবী মাল্টিপোলার হবে। এটা আপনি ইউরোপেরও আকাঙ্ক্ষা দেখবেন, এটা ভারতেরও আকাঙ্ক্ষা দেখবেন, এটা বাংলাদেশেরও আকাঙ্ক্ষা দেখবেন, এটা চীন, রাশিয়া সবাই বলছে। আর এখানে প্রেসিডেন্ট শি তার স্টেটমেন্টে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গলের আইন চালাচ্ছে, কারণ হলো তারা ভেনিজুয়েলা দখল করে ফেলেছে, তারা ইরানে আক্রমণ চালিয়েছে, তারা বাংলাদেশের জঙ্গি শ্রেণীর সাথে জড়িত হয়ে বাংলাদেশের সরকার পরিবর্তন করে ফেলেছে। এগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অতি সাম্প্রতিক আপনার বিদেশে তাদের অন্যায্যতা ভিত্তিক কর্মকাণ্ড, সেগুলোরই ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি বলেছেন যে এটা তারা চলতে দিতে চান না। চীন এবং রাশিয়া দুটোই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে তারা এই বিষয়ে ভূমিকা রাখতে চান। অর্থাৎ উনি যা যা বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে সবগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে, যদিও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নেননি। আর একটা জিনিস এখানে সিগনিফিক্যান্ট দেখার মতো, সেটা হলো যে এই ভিজিটটা, পুতিন সাহেবের ভিজিটটা ট্রাম্পের ভিজিটের খুব পরপর হওয়াতে সারা বিশ্বে এটা একটা দুই ভিজিটের তারতম্য, এবং যা যা আমি এর মধ্যে বললাম এগুলো খুব প্রবলভাবে মানুষের চোখে পড়ছে। যদিও আসলে বিষয়টা অনেকটা কাকতালীয় ছিল, কারণ পুতিনের ভিজিট তো হলো যে তাদের 25th অ্যানিভার্সারিটা করা, তাদের যে ট্রিটি অফ গুড নেইবারলিনেস ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। গুড নেইবার তো তারা আগে ছিল না। আর প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিটটা আরো আগে হওয়ার কথা ছিল, ইরান আক্রমণ এবং নানাবিধ কারণে ভিজিটটা একটু সরে এসে দুইটা ব্যাক টু ব্যাক লাগলো। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকটা ক্ষুদ্র হিসাবে দেখা গেছে এই দুটা ভিজিট পাশাপাশি হওয়াতে, কারণ মানুষ এটাকে আপনার তুলনা করছে।